জায়ান হাকিমের বাংলাদেশি পাসপোর্ট কেন হচ্ছে না, কিংবা তিনি বাংলাদেশের জার্সিতে খেলার যে প্রক্রিয়া সেটি কেন ডিলে হচ্ছে, এই বিষয়ে যদি আপনারা বিস্তারিত জানতে চান তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য। বাংলাদেশের দীর্ঘদিনের নাম্বার 9 এর যে একটি সমস্যা রয়েছে সেটি আরো প্রকটভাবে সামনে আসে বিগত জুন মাসে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের যেই হোম ম্যাচটি খেলেছিল সেই ম্যাচে। তারপরেই বাংলাদেশের একজন নাম্বার 9 এর খোঁজে তোড়জোড় শুরু হয়। সেখানটাতে সবার উপরে যে নামটি আসে সেই নামটি হচ্ছে জায়ান হাকিম। সমর্থকদের চাহিদা এবং জায়ান হাকিমের নিজের সম্মতিতেই বাফুফে তার সাথে যোগাযোগ করার পরে তাকে নিয়ে প্রক্রিয়া শুরু করে এবং তার এই প্রক্রিয়া হাতে নেয় বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান। এবং তিনি জুন মাসেই আমাদেরকে এক বিবৃতিতে জানান যে তাকে পাওয়ার জন্য যতটুকু কাগজপত্র প্রয়োজন সবকিছুই কিন্তু অলরেডি তিনি পেয়ে গিয়েছেন। এবং তিনি কি বলেছেন সেটা আপনারা নিজেরাই শুনে নিন। জায়ান হাকিমের সাথে আমাদের কথা হয়েছে, সে বাংলাদেশে খেলতে রাজি আছে। তো তার কাগজপত্র তৈরি করার জন্য যে সমস্ত সাপোর্টিং ডকুমেন্টস দরকার সেগুলো আমরা হাতে পেয়েছি। তো আমরা তার প্রাথমিক যে সমস্ত কাগজপত্র তৈরি করা দরকার সেগুলো তৈরির প্রক্রিয়া হাত দিয়ে দিয়েছি। আমরা আশাবাদী যে আমরা হয়তো মাসখানেকের মধ্যে তার সমস্ত কাগজপত্র তৈরি করে ফেলতে পারবো। তো আপনারা দেখতেই পেলেন যে তিনি নিজের মুখেই বলেছেন যে তার সবকিছু রেডি করার জন্য যত সাপোর্টিং ডকুমেন্ট প্রয়োজন সবকিছু তিনি হাতে পেয়েছেন এবং আশা করছেন যে আগামী 1 মাসের মধ্যে আসলে তাকে বাংলাদেশের জার্সিতে খেলানো সম্ভব, মানে তার সকল কাগজপত্র রেডি করে ফেলা সম্ভব। আমরা এটাও বিশ্বাস করি যে এই কাজের জন্য আসলে 1 মাস সময় লাগে না, কারণ আমরা হামজা, সমিত, ফাহমিদুলের বেলায় কিন্তু দেখেছি যেখানে খুবই রেকর্ড টাইমে সমিত সোমের কাজটা হয়েছিল 1 সপ্তাহেরও কম সময়ে। কারণ এখানে তো সমস্যা হওয়ার কোনো কথা না বা সময় লাগারও কোনো কথা না। একটা সময় ছিল যখন হামজারা আসতো তখন বাংলাদেশের প্রসেসটা বুঝতে কষ্ট হইতো বা সমস্যা কোথায়। তো এখন তো বাংলাদেশ এই জিনিসটার সাথে অভ্যস্ত হয়েই গিয়েছে। যে কর্মকর্তারা রয়েছেন এখন ফাহাদ করিমের থেকে যদি ইমরুল হাসান যদি সাহায্য নেয় যে আসলে কিভাবে কি হয়েছে কি না হয়েছে, এই সমস্যাটা হয়েছে এটা আমরা কিভাবে উতরাবো, কারণ এখন সব কিছু একদম আপনি বলতে গেলে একদম ড্রাগ অ্যান্ড ড্রাফট যেটাকে বলে ওইটার মতোই, যে আপনি সবকিছু জানেন এইভাবে এভাবে কাজ করতে হবে, এভাবে করলে এই দিন করলে হয়ে যাবে। তাহলে এখানে 1 মাস সময় লাগার আসলে কোনো কথা না। তাহলে ইমরুল হাসান যেই কাজগুলো হাতে নেয় সেগুলো কেন হয় না? আপনি দেখুন জুন মাসে তিনি বলেছেন 1 মাসেরও কম সময় লাগবে। ওই হিসেবে আমরা ধরে নিয়েছিলাম যে অক্টোবরের পূর্বে বাংলাদেশের জার্সিতে খেলার যে প্রক্রিয়া সেটা সম্পূর্ণ হবে এবং অক্টোবরে বাংলাদেশের যে 2টি ম্যাচ সেখানে আমরা জায়ান হাকিমকে পাবো। কিন্তু আমরা তো অক্টোবরে জায়ান হাকিমকে পাইনি। এখন শোনা যাচ্ছে যে ভারতের বিপক্ষে তো পাওয়া দূরে থাক, 2026 সালের পূর্বে জায়ান হাকিমকে বাংলাদেশের জার্সিতে পাওয়া যাবে না। তাহলে এর পিছনে আসলে কারণ কি, কি সমস্যা রয়েছে? আপনি ফিফার অনুমতি পান নাই বা তার বিষয়টা একটু জটিল সেটা বুঝলাম, কিন্তু পাসপোর্ট করতে তো আর খুব একটা বেশি জটিলতায় পড়তে হওয়ার কথা না। কিন্তু দেখেন আপনি ইমরুল হাসান যে ফুটবলারের দায়িত্ব নিয়েছে সেই ফুটবলারের সাথে কিন্তু একটা কানেকশন রয়েছে। আপনি কিউবা মিচেলের বিষয়টা দেখেন, কিউবা মিচেলকে নিয়েও অনেক জল ঘোলা হয়েছে এবং কিউবা মিচেল সর্বশেষ বাংলাদেশের জার্সিতে খেলতে পারছে এই কারণে যে সে বসুন্ধরা কিংসের হয়ে খেলতে রাজি হয়েছে এবং ওই রাজি হওয়ার পরে কিন্তু ইমরুল হাসান তার প্রসেসটা চালু করে এবং সেটা সম্পূর্ণ করেছে। বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পাচ্ছি যে ইমরুল হাসান জায়ান হাকিমকে ওইরকম একটা প্রস্তাব দিয়েছে যদি তিনি বসুন্ধরা কিংসে খেলতে রাজি হয়, মানে বসুন্ধরা কিংসে খেলতে রাজি হলে তিনি তার প্রক্রিয়া সম্পূর্ণ করবে, না হলে নানা অজুহাতে এই প্রক্রিয়া আরো ঢিলে হতে থাকবে। তো এই বিষয়টাকে আপনি একটু রিলেট করতে পারেন। কিউবা মিচেল যখন বাংলাদেশে আসেন সে যখন বসুন্ধরা কিংসের হয়ে ওই এএফসির যে কোয়ালিফায়ার ছিল সেখানে খেলার পরে তিনি এক মানে ইন্টারভিউতে জানান যে বসুন্ধরা কিংস তাকে নিশ্চয়তা দিয়েছে সে বাংলাদেশের জাতীয় দলে খেলবে। এরপরেই তিনি আসলে এখানে আগ্রহী হয়েছে। তাহলে বসুন্ধরা কিংস মানে কি? এখানে বসুন্ধরা কিংস মানে বোঝানো হয়েছে ইমরুল হাসান। ইমরুল হাসান আসলে বসুন্ধরা কিংস নিশ্চয়তা দেওয়ার কি? বসুন্ধরা নিশ্চয়তা দেওয়ার মানুষ হচ্ছে সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান। সো ওই জায়গাতে আপনি ফাহমিদুলকেও তারা একটা অফার করেছিল, ফাহমিদুল সেই অফার রিজেক্ট করেছে। সর্বশেষে জায়ান আহমেদকে নিয়ে তো বিশাল একটা নাটক আমরা দেখলাম, মিডিয়াতে অনেক কিছু ছড়িয়ে দেওয়া হয়েছিল। জাহান আহমেদ অলরেডি বসুন্ধরা কিংসের সাথে চুক্তিবদ্ধ হয়ে গেছে, বসুন্ধরা কিংসের সাথে খেলবে। কিন্তু জাহান আহমেদের পারিবারিক ব্যাকগ্রাউন্ড যারা জানেন তারা জানেন যে জাহান আহমেদের বাবা সাবেক ফুটবলার এবং একজন কোচ। তিনি জানেন যে তার ছেলের জন্য আসলে কোনটা বেটার এবং কোন প্রক্রিয়া কিভাবে সবকিছু হ্যান্ডেল করতে হয়। পরবর্তীতে তিনি কিন্তু বসুন্ধরার সাথে চুক্তিবদ্ধ হননি। ফাহমিদুলও জানিয়েছেন যে তার স্বপ্ন হচ্ছে ইতালিতে খেলা, ভালো কোনো ক্লাবে। তো এখানের কথা তিনি ভাবছেন না। তবে এই কিউবা মিচেলের হাতে বেশ কিছু ক্লাবের সাথে কথাবার্তা হচ্ছিল, অফার ছিল, যদিও মানে একদম টপ টায়ার না, 4th 5th এরকম। তারপরেও তো বাংলাদেশের বর্তমান পরিস্থিতি থেকে ভালো ছিল এবং দর্শকরা কিন্তু এটাকে ইতিবাচক ভাবে
নেয়নি। এরপরও যে সে এখানে এসেছে শুধুমাত্র কি কারণে এসেছে? সে বাংলাদেশের জার্সিতে খেলতে চায়। তবে আপনাদেরকে আজকে একটি কথা বলে রাখছি, জায়ান হাকিম এই বিষয়টা নিয়ে যখন রাজি হবে বসুন্ধরা কিংসের হয়ে খেলতে, এর ১ সপ্তাহের মধ্যেই দেখবেন যে সকল প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেছে। তবে আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন আপনার এই কথার ভিত্তি কি? আসলে ভাই মিথ্যে কথা প্রমাণ দেখাইতে হলে ভিত্তি দেখাইতে হয়। তবে সত্য কথার প্রমাণ করার জন্য আমার মনে হয় না কোনো ভিত্তির প্রয়োজন রয়েছে। তবে দিন শেষে আমার প্রশ্ন এটাই আসলে, ইমরুল হাসানরা কাদের জন্য কাজ করে? ইমরুল হাসানরা কি তার বাফুফের যেই গুরুত্বপূর্ণ চেয়ারে বসেছে, এই চেয়ারে বসে বাফুফের জন্য কাজ করে, দেশের জন্য কাজ করে, দেশের জনগণের জন্য কাজ করে, দেশের ফুটবলের জন্য কাজ করে, নাকি বসুন্ধরা কিংসের জন্য কাজ করে? সিন্ডিকেটের যে বিষয়টা ঘুরে ফিরে বারবার সামনে আসে, এটা কি তার অংশ নয়? এই যে বিভিন্ন ক্লাবের কর্মকর্তারা বাফুফের অন্তর্বর্তী বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকে তাদের সুবিধাগুলো যে ভোগ করে, এটাই তো একটা সিন্ডিকেট, তাই না?